আচ্ছা, তোমরা কি কখনো এমন কিছু প্ল্যান করেছো যেটা একদম পারফেক্ট মনে হয়েছে, আর তারপরই হঠাৎ করে সবকিছু পুরোপুরি উল্টে যায়? আমাদের জীবনটাও ঠিক এমনই, তাই না? আমরা যতই প্ল্যান করি না কেন, বাস্তবতা কখনো কখনো আমাদের ভাবনার বাইরের কিছু চমক এনে দেয়। কিন্তু জানো, এই অপ্রত্যাশিত চমকগুলোই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত তৈরি করতে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক এমনই এক গল্প, যেখানে একটা মেয়ে তার জীবনের সবকিছু পারফেক্ট করার চেষ্টায় একটা দারুণ অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ে। সে ভেবেছিল সবকিছু তার মন মতো হবে, কিন্তু ভাগ্য তাকে নিয়ে যায় এমন এক পথে যেটা কখনোই সে কল্পনা করেনি। আর এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে রোম্যান্টিক, মজার আর স্মৃতিময় এক যাত্রা। লিপিয়া শুধুমাত্র একটি সিনেমা নয়, এটা একটা মিষ্টি গল্প যা আমাদের শেখায় জীবনের টুইস্টগুলোকে মেনে নিতে, হাসতে, ভালোবাসতে আর ভাগ্যের ওপর একটু ভরসা রাখতে। তাহলে তোমরা তৈরি তো? চলো ঢুকে পড়ি এই সিনেমার সুন্দর মজার জগতে, আর দেখে নিই ভাগ্য আর ভালোবাসা কিভাবে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। গল্পের শুরুতেই আমরা এই সিনেমার প্রধান চরিত্র অ্যানার সঙ্গে পরিচিত হই। অ্যানা আমেরিকার বস্টন শহরে বাস করে। সে একজন সেলফ ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, যে লাক বা ভাগ্যের ওপর নয় বরং প্রস্তুতির ওপর বেশি বিশ্বাস করে। আমরা দেখতে পাই অ্যানা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে তার একটা ভালো চাকরির জন্য। তার ইচ্ছে এই চাকরিটা যেন অবশ্যই বস্টন শহরেই হয়, কারণ সে বস্টনেই জন্মেছে এবং সেখানে বড় হয়ে উঠেছে। তার রিসেন্ট বয়ফ্রেন্ড জেরিমিও সেই বস্টন শহরেই সেটেল করতে চায়। অ্যানা পেশায় একজন ইন্টেরিয়ার ডেকোরেটর। সে ঘর বা যে কোনো নতুন জায়গাকে সুন্দর করে সাজিয়ে তোলার কাজ করে। একদিন ইন্টারভিউ দিয়ে বেরোনোর পরপরই অ্যানা মেসেজ পায় যে সে চাকরির অফার পেয়েছে। খবরটা শুনে জেরিমি কংগ্রাচুলেশনস জানায় এবং সে বলে, আমি জানতাম তুমি ট্যালেন্টেড, তোমার চাকরিটা পাওয়ারই কথা ছিল। অ্যানার বয়ফ্রেন্ড জেরেমি পেশায় একজন কার্ডিওলজিস্ট। সে অ্যানাকে বলে, আজকে যেহেতু আমার হসপিটালের কাজ একটু কম আছে, তাই আজকে রাতে আমরা ডিনারে যেতে পারি। অ্যানা উত্তর দেয়, আজকে অনেক দিন পর আমি আমার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি, তাই সেখান থেকে দেখা করে তারপরেই আমি ডিনারে আসতে পারবো। এর পরের দৃশ্যে আমরা দেখি অ্যানা নিজের পোশাক ঠিক করাচ্ছে রাতের সেই বিশেষ ডিনারে যাওয়ার জন্য। ঠিক তখনই তার এক বান্ধবী এসে তাকে বলে, জানিস আজকে আমি তোর বয়ফ্রেন্ড জেরেমিকে একটা জুয়েলারি দোকান থেকে বেরোতে দেখেছি, হতে পারে আজ রাতে সে তোকে প্রপোজ করবে। এটা শুনে অ্যানা ভীষণ এক্সাইটেড হয়ে যায়। সে ড্রেস ডিজাইনারকে বলে, আমার ড্রেসটা একদম পারফেক্ট হওয়া চাই, আর নিজেও খুব উত্তেজিত হয়ে ওঠে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, অ্যানা জেরেমির প্রতি যতটা বেশি সিরিয়াস, জেরেমি কিন্তু ততটা নয়। এরপর অ্যানা ডিনারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে। সে প্রথমে তার বাবার সঙ্গে একটা রেস্টুরেন্টে কিছুক্ষণ সময় কাটায়, তারপর সেখান থেকে জেরেমির সঙ্গে ডিনারের জন্য বেরিয়ে আসে। জেরেমি ও অ্যানা একটি সুন্দর রেস্টুরেন্টে ডিনার করতে আসে। অ্যানা তার বান্ধবীর কথা ভেবে মনে মনে খুব খুশি, কারণ সে আশা করেছিল যে আজই জেরেমি তাকে প্রপোজ করবে। আমেরিকান কালচার অনুযায়ী প্রপোজ করার মানেই হলো একটি আংটির মাধ্যমে বিয়ের প্রস্তাব দেওয়া। এবং জেরেমি যখন তার পকেট থেকে একটি ছোট্ট বাক্স বের করে টেবিলে রাখে, অ্যানা মনে মনে ভীষণ খুশি হয় এবং সে নিশ্চিত এই বাক্সে একটা আংটিই রয়েছে এবং জেরেমি আজ তাকে বিয়ের প্রস্তাব দিতে চলেছে। কিন্তু যখন বাক্সটি খোলা হলো, অ্যানা দেখলো তার ভেতরে দুটো কানের দুল রয়েছে এবং তার মনমরা ভাবটা স্পষ্ট তার চোখে মুখে ফুটে উঠছিল। জেরেমি বলে, তুমি এগুলো পরে দেখছো না কেন? আমি নিজে এগুলো পছন্দ করে এনেছি, আশা করি তোমার ভালো লাগবে। ঠিক তখনই জেরেমির ফোনে এক রোগীর মেসেজ আসে। রোগীর অবস্থা খুবই গুরুতর এবং জেরেমিকে তৎক্ষণাৎ যেতে হবে। সে অ্যানার কাছে ক্ষমা চেয়ে বলে, আজকের রাতটা আমার জন্য একদমই খারাপ হয়ে গেল, তোমার জন্য ঠিকমতো সময়ই দিতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। এরপর জেরেমি রেস্টুরেন্ট থেকে চলে যায়। অ্যানা স্বাভাবিকভাবেই একটু হতাশ হয়ে পড়ে, কারণ তার মনে হয়েছিল যে আজ জেরেমি হয়তো তাকে প্রপোজ করবে, কিন্তু তার হলো না। জেরেমির নিজের ক্লিনিক যেহেতু ডাবলিন শহরে, তাই সেই রাতেই বস্টন থেকে ডাবলিনের উদ্দেশ্যে সে বেরিয়ে যায়। অ্যানা বাড়ি ফিরে মন খারাপ করে শুয়ে থাকে এবং সেই কানের দুল দুটোর দিকে তাকিয়ে ভাবতে থাকে। এরপর সে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখতে পায়। সেখানে একটি মেয়ে তার বয়ফ্রেন্ডকে প্রপোজ করছে লিপ ডেতে। ভিডিওটি দেখে অ্যানা জানতে পারে যে আমেরিকান কালচারে লিপ ইয়ার ডেতে মেয়েরা তাদের বয়ফ্রেন্ডকে প্রপোজ করতে পারে, আর এটা তাদের অন্যতম একটি মজার এবং রোম্যান্টিক প্রথা। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, লিপ ইয়ার বা অধিবর্ষ হলো এমন একটি বছর যা প্রতি 4 বছর অন্তর ঘটে। সাধারণ বছরে যেখানে 365 দিন থাকে, সেখানে লিপ ইয়ারের দিন হয় 366 এবং 29 ফেব্রুয়ারির দিনটি লিপ ইয়ার ডে হিসেবে পরিচিত। ভিডিওটি দেখে অ্যানা সিদ্ধান্ত নেয়, যদি জেরেমি আমাকে প্রপোজ নাই করে থাকে তবে আমি নিজে তাকে প্রপোজ করব। অ্যানা তখনই বস্টন থেকে ডাবলিন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রওনা দিয়ে দেয় এবং এখান থেকেই শুরু হয় সিনেমার আসল মজার টুইস্ট। বস্টন থেকে ডাবলিন যাওয়ার এই জার্নিতে অ্যানা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়। তার পথ চলার এই প্রতিকূলতাগুলো এবং শেষ পর্যন্ত সে ডাবলিনে পৌঁছতে পারছে কিনা, এই সিনেমার মধ্য দিয়ে আমরা তা দেখতে পাবো।
অ্যানা প্লেনে চড়ে বস্টন থেকে ডাবলিনের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই আবহাওয়ার অবস্থা এত বেশি খারাপ হয়ে পড়ে যে প্লেনটি ওয়েলস নামক একটি এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে বাধ্য হয়, কারণ খারাপ আবহাওয়ার কারণে ডাবলিন এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর আমরা দেখতে পাই অ্যানা ওয়েলস এয়ারপোর্টের রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করে এখান থেকে ডাবলিন যাওয়ার পরবর্তী প্লেন কখন ছাড়বে। রিসেপশনিস্টরা জানায় কাল পর্যন্ত আবহাওয়া খারাপ থাকার কারণে কোনো প্লেন ডাবলিন যাচ্ছে না। এটা শুনে অ্যানা ভীষণভাবে বিরক্ত হয়ে পড়ে, কারণ যদি লিপ ইয়ার প্রপোজালসে মিস করে দেয় তার পুরো পরিকল্পনাই ভেস্তে যাবে। এরপর অ্যানা সিদ্ধান্ত নেয় যে সে জলপথে কোনো স্টিমার বা জাহাজে করেই ডাবলিনে পৌঁছাবে। সে সেখানেও এক রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে পরবর্তী জাহাজ কখন ছাড়বে। তখন রিসেপশনিস্ট জানায় আজকের সমস্ত জাহাজ এবং স্টিমার ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ আবহাওয়া অত্যন্ত খারাপ। এটা শুনে অ্যানা কিছুটা রেগে গিয়ে বলে ঠিক আছে, আমি আমার নিজের ব্যবস্থা নিজেই করে নেব, এবং সে একটি প্রাইভেট বোট বুক করে সমুদ্রপথেই ডাবলিনের উদ্দেশ্যে রওনা দেয়। বোটে চেপে সমুদ্রে চলার পর সমুদ্র এতটা বেশি উত্তাল হয়ে ওঠে যে বোট চালক অ্যানাকে জানায় আমাদের পাশেই একটি ডিঙ্গেল নামক স্থানে নেমে পড়া উচিত। কিন্তু অ্যানা জানায় আমি তো তোমাকে ডাবলিনের কর্ট পর্যন্ত ভাড়া দিয়েছি, তাই তুমি আমাকে সেই পর্যন্তই নিয়ে যাবে। তবে যখন আবহাওয়া আরও বেশি খারাপ হয়ে যায় তখন অ্যানা নিজেই জানায় যে ঠিক আছে, তাহলে আমাকে ডিঙ্গেল নামক স্থানেই নামিয়ে দাও। এবং অ্যানা কিছুটা নিরুপায় হয়ে এই ডিঙ্গেল নামক বিচে নেমে পড়ে, আর কিছুটা হেঁটে এসে সেখানেই একটা ছোট্ট রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। এখানেই আমরা সিনেমার আরও একটি মূল চরিত্রের সঙ্গে পরিচিত হই। এই ব্যক্তির নাম হলো ড্যাকলেন, যিনি এই রেস্টুরেন্টের শেফ বা কুক। ইনি আমাদের গল্পের আসল হিরো। ড্যাকলেন অ্যানাকে একটি ফোন নাম্বার দেয়। অ্যানা সেই কার্ডের নাম্বার দেখে ট্যাক্সিকে ফোন করতে গিয়ে বুঝতে পারে যে তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। এরপর অ্যানা ড্যাকলেনকে বলে তুমি কি আমাকে ডাবলিন পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারবে, তার জন্য তুমি কত টাকা নেবে। ড্যাকলিন তখন একটু বেশি টাকার পরিমাণ বলে, যা শুনে অ্যানা একটু আপসেট হয়ে পড়ে এবং প্রথমে সে রাজি হতে চায় না সেই টাকায়। এখানে বলে রাখি ড্যাকলিন বেশি টাকা চাচ্ছিল কারণ তার এক্স ওয়াইফ ডাবলিন শহরেই থাকে, তাই জন্য সেই শহরটা তার একদম পছন্দ না। এরপর ড্যাকলিন অ্যানাকে তার রুম দেখিয়ে দেয়। রুমটি ছিল অত্যন্ত ছোট। অ্যানা জিজ্ঞাসা করে এখানে কিছু খাওয়ার ব্যবস্থা আছে কিনা, কারণ সারাদিন জার্নিতে সে কিছুই খায়নি। ড্যাকলিন তখন তার জন্য কিছু খাবার আনতে চলে যায়। এদিকে রুমের মধ্যে অ্যানা তার ফোনের চার্জারটি প্লাগ ইন করা মাত্রই হঠাৎ করে পুরো গ্রামের ইলেকট্রিক ফিউজ হয়ে যায় এবং লোডশেডিং হয়ে যায়। অ্যানা তার ব্যাগ থেকে একটি টর্চ বার করে এবং সেখানেই রাখা একটি ফটো ফ্রেম দেখতে পায়, যেখানে ড্যাকলেনের সাথে একটি মেয়ে এবং একটি ছেলেও ছিল। পরদিন সকালে আমরা দেখি যে অ্যানা তার বয়ফ্রেন্ডকে ফোন করে সবটা জানাচ্ছে, কারণ এত কিছু ঘটে যাওয়ার পর সে আর সেটা সারপ্রাইজ রাখতে পারেনি। কিন্তু বিয়ের প্রস্তাবের কথাটা সে বলে না। সে জানায় আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ডাবলিন আসছিলাম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে, আর এখন আমি ডিঙ্গেল নামক একটি স্থানে এক হোটেলে আটকে পড়েছি। ফোন রাখার পর অ্যানা জানালা দিয়ে দেখতে পায় যে ড্যাকলেন রেস্টুরেন্টের মালিকের সঙ্গে কথা বলছে। সে তার দীর্ঘদিনের বাকি থাকা টাকা এবং বাকি পরিশোধের জন্য এসেছে। তবে ড্যাকলেন জানিয়ে দেয় যে তার কাছে পুরো টাকাটা এই মুহূর্তে নেই। এর পরের দৃশ্যে আমরা দেখি যখন অ্যানা তার রুমের মধ্যে প্রস্তুত হচ্ছিল, ড্যাকলেন নক না করেই তার রুমের মধ্যে ঢুকে আসে এবং বলে যে সে অ্যানাকে ডাবলিন পর্যন্ত পৌঁছে দিতে প্রস্তুত। অ্যানা কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি তো কাল রাতে বলছিলে যে ডাবলিন শহর তোমার পছন্দ নয়, তাহলে আজ কি হলো। কিন্তু যেহেতু ড্যাকলেনের রেস্টুরেন্টের ভাড়া এবং অন্যান্য খরচ মেটানো জরুরি, তাই সে এটা করতে রাজি হয়ে যায়। অ্যানা কিন্তু সেই মুহূর্তে অ্যানার কিছুটা অস্বস্তি লাগছিল, তাই অ্যানা বেশি কথা না বাড়িয়ে বলল ঠিক আছে, তুমিই আমাকে নিয়ে যাবে, কিন্তু তুমি এখন এখান থেকে যাও, দেখতে পাচ্ছ না আমি চেঞ্জ করছি। অ্যানা প্রস্তুত হয়ে বের হওয়ার সময় দেখে যে ড্যাকলিন একটি ট্যাক্সি নিয়ে এসেছে। রাস্তায় নামার আগে একটি কালো বিড়াল অ্যানার সামনে দিয়ে রাস্তা পার হয়ে যায়। সেটা দেখে এক বয়স্ক ভদ্রলোক বলেন যে কোনো যাত্রার সূচনায় যদি কোনো কালো বিড়াল রাস্তা কাটে তাহলে তা অমঙ্গলজনক। তুমি এক কাজ করো, আজকের দিনটা এখানেই থেকে যাও, না হলে পথে বিপদ হতে পারে। অ্যানা কিছুটা বিরক্ত হয়ে বলে তাহলে ভালোই হলো যে আমি এইসব কিছু বিশ্বাস করি না। তবে সে ট্যাক্সির দিকে একটু হেজিটেশনের সঙ্গে তাকিয়ে বলে তাহলে আমরা এই ট্যাক্সিতে করে ডাবলিন যাব। ড্যাকলিন উত্তর দেয় যে 500 ইউরোতে এর থেকে ভালো ব্যবস্থা আর হবে না। এরপর তারা দুজনেই ডাবলিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অ্যানা খুশি হয়ে বলে চলো, ভালো হলো যে আমাদের যাত্রা তো শুরু হলো। আজ 27শে ফেব্রুয়ারি, মানে আর আমাদের কাছে 2 দিন রয়েছে। 29 তারিখে আমি আমার বয়ফ্রেন্ডকে প্রপোজ করব। এদিকে ড্যাকলিন গাড়ি চালাতে চালাতে একটি বার্গার খাচ্ছিল এবং তার ঢেঁকুর তোলার সাথে সাথেই অ্যানা তার নাকে হাত দিয়ে একটু অস্বস্তি বোধ দেখাতে শুরু করে। অ্যানা তখন ড্যাকলিনকে জানায় সন্ধ্যার আগেই আমাদের ডাবলিন পৌঁছাতে হবে, কারণ সেখানে গিয়ে আমার কিছু কেনাকাটারও রয়েছে। তখন ড্যাকলিন অ্যানাকে জিজ্ঞাসা করে তুমি কি কেনাকাটি করতে ডাবলিন যাচ্ছ নাকি। অ্যানা উত্তর দিতে চায়, কিন্তু গাড়িতে একটি গান চলতে থাকায় প্রথমে গানটি বন্ধ করে। তারপর ড্যাকলিনকে বলে তোমার জেনে রাখা ভালো যে আমি আমার বয়ফ্রেন্ডকে লিভ ডেতে সেখানে প্রপোজ করতে যাচ্ছি। এটা একটা আইরিশ ট্রেডিশন যা বছরের পর বছর চলে আসছে, তাই আমিও ঠিক করেছি এই পরম্পরা মেনে আমি আমার বয়ফ্রেন্ডকে প্রপোজ করব। এটা শুনে ড্যাকলিন একটু হাসে যে তুমি একটা মেয়ে হয়ে একটা ছেলেকে প্রপোজ করবে, সে কেমন ছেলে। এই কথা শুনে স্বাভাবিকভাবেই অ্যানা একটু রেগে যায় এবং তার হাত থেকে বার্গারটি ছিনিয়ে ফেলে দেয়।
এবং তার গাড়িতে বাজতে থাকা মিউজিক টেপটাও সেখান থেকে বার করে বাইরে ফেলে দেয়। এবার স্বাভাবিকভাবেই ড্যাকলিন একটু রেগে যায় এবং বলে যে আমার এই মিউজিক টেপটাতে কেউ কোনোদিন হাত দেয় না, বলে সে সেই টেপটি খুঁজতে নিচে নেমে যায়। এরপর যখন তারা গাড়িতে ফেরত আসছিল তখন একদল গরু তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়। অ্যানা ড্যাকলিনকে বলে, তুমি কি চুপচাপ বসে থাকবে নাকি? এদেরকে রাস্তা থেকে সরাও। ড্যাকলিন বলে, তুমি কি এটা করার জন্য আমাকে টাকা দিয়েছো নাকি? তারপর অ্যানা নিজেই কোনো প্রকারে গরুগুলোকে রাস্তা থেকে সরিয়ে দেয়, কিন্তু তখনই তার পা গোবরের মধ্যে ঢুকে যায়। সবটা দূর থেকে ড্যাকলিন বসে দেখে এবং মজা নেয়। এরপর অ্যানা যখন নিজের জুতোটা পরিষ্কার করার জন্য গাড়ির সামনে এসে বসতে যায় তখন গাড়িটি হঠাৎ ঢাল রাস্তার কারণে পিছন দিকে যেতে থাকে। তারা দুজনে ছুটে গিয়ে গাড়িটা থামানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে গাড়িটা পাশেরই এক জলাশয়ে গিয়ে পড়ে যায়। তখন ড্যাকলিন খুব রেগে গিয়ে বলে, এই গাড়িটার পুরো ভাড়ার টাকাটা প্লাস যা ক্ষতি হলো সবটাই তোমাকে দিতে হবে। আর অ্যানার স্যুটকেসটা যেহেতু তার গাড়ির ভেতরেই ছিল সেটা কোনো প্রকারে ড্যাকলিন টেনে টুনে বের করে তার হাতে দিয়ে দেয়। অ্যানা তার সঙ্গে আর কোনো কথা না বলে সোজা রাস্তা ধরে হাঁটতে থাকে। কিছু দূর হেঁটে আসার পর অ্যানা একটি মারুতি গাড়ি দেখতে পায় এবং গাড়িটি থামতে বলে। পিছন থেকে ড্যাকলিন অ্যানাকে মানা করে যে আমি হলে কিন্তু ওই গাড়িতে উঠতাম না, কারণ ওই গাড়ির ছেলেগুলোকে আমার মোটেও ঠিক লাগছে না। কিন্তু অ্যানা ড্যাকলিনের কোনো কথাই শোনে না। গাড়িটা থামে এবং তার মধ্যে থেকে একটা ছেলে বেরিয়ে এসে তার স্যুটকেসটা গাড়ির মধ্যে তুলে নেয়। এবার অ্যানা যখন ড্যাকলিনকে বাই বলছিল তখন গাড়িটি অ্যানাকে না নিয়েই চলে যায়। এখন স্বাভাবিকভাবেই তার জার্নির শুরু থেকেই এত কাণ্ড ঘটে চলেছে, তারপর আবারও এই স্যুটকেসটা চুরি হয়ে গেল। সে মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে, কিন্তু ড্যাকলিন তাকে পাত্তা না দিয়ে মুখে শীষ দিতে দিতে সামনের দিকে হেঁটে চলে যায়। অ্যানা নিরুপায় হয়ে ওই রাস্তা ধরেই হাঁটতে থাকে। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর সে একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখতে পায় এবং রেস্টুরেন্টে ঢুকে প্রথমেই ড্যাকলিনকে সেখানে বসে থাকতে দেখে। অ্যানা তাকে উপেক্ষা করে বারটেন্ডারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এখান থেকে কোনো ফোন করা যাবে কিনা। বারটেন্ডার তাকে ফোন করার জায়গাটি দেখিয়ে দেয়, কিন্তু তখন অলরেডি একজন ফোনে কথা বলছিল। সেখানে অ্যানা দেখে পাশের রুমেই তার চুরি করা স্যুটকেসটি নিয়ে ছেলেগুলো মজা করছে। এরপর অ্যানা রুমের মধ্যে গিয়ে ছেলেগুলোর কাছ থেকে তার স্যুটকেসটি ফেরত চায়, কিন্তু ছেলেগুলো দিতে রাজি হয় না। সেই সময় ড্যাকলিন পেছন থেকে গিয়ে তাদের সবাইকে এক প্রকার ধমকি দিয়ে বলে, চুপচাপ মেয়েটির স্যুটকেসটি তাকে ফেরত দিয়ে দাও, এটা আমাদের সবার জন্যই ভালো হবে। কিন্তু ছেলেগুলো কোনো কথা শোনে না এবং তাদের মধ্যে মারপিট শুরু হয়। এরপর ছেলেগুলো তার স্যুটকেসটি তাকে ফেরত দিয়ে দেয়। তারা দুজন কিছুটা হেঁটে আসার পর ড্যাকলিন অ্যানাকে জিজ্ঞাসা করে, তোমার বয়ফ্রেন্ড জেরেমির মধ্যে এমন কি স্পেশাল আছে যে তুমি তাকে এত ভালোবাসো এবং এত দূর থেকে ট্রাভেল করে তাকে প্রপোজ করতে যাচ্ছ? কিছুক্ষণ ভাবতে থাকে অ্যানা, মনে মনে ভাবে যে কি স্পেশাল থাকতে পারে, কিন্তু তার মন থেকে কোনো উত্তর না পেয়ে সে বলে, আমার বয়ফ্রেন্ড একজন কার্ডিওলজিস্ট আর তার নিজস্ব ক্লিনিক আছে ডাবলিনে। অ্যানার কথার ভাঁজেই ড্যাকলিন বুঝতে পেরে যায় যে তাদের সম্পর্কের মধ্যে তেমন কিছু স্পেশালই নেই, শুধুমাত্র অ্যানা নিজের ইমোশনের টানে তার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছে, কিন্তু তার বয়ফ্রেন্ডের অ্যানার প্রতি কোনো বিশেষ অনুভূতিই নেই। এরপর তারা দুজনে কিছুটা হেঁটে রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছায়। সেখানে গিয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করে যে ডাবলিন যাওয়ার পরবর্তী ট্রেন কখন আসবে। স্টেশন মাস্টার বলে, এখনই একটা ট্রেন বেরিয়ে গেল, ডাবলিন যাওয়ার পরবর্তী ট্রেনটা 2 ঘন্টা 43 মিনিট পর আসবে, তবে ডাবলিন যাওয়ার জন্য কিছু বব লাগবে। অ্যানা অবাক হয়ে জিজ্ঞাসা করে যে বব মানেটা কি। স্টেশন মাস্টার বলে, বব মানে হলো ক্যাশ বা মানি। তখন একটু রাগান্বিত অবস্থায় অ্যানা ড্যাকলিনের দিকে তাকায়। এবার সে বুঝতে পারছিল যে সারা রাস্তা অ্যানাকে ড্যাকলিন বব বব বলে কেন ডাকছিল। ট্রেনটা এত দেরি হওয়ায় অ্যানা আবারও একটু আপসেট হয়ে পড়ে, কিন্তু সে টিকিট কেটে বাইরের চেয়ারে গিয়ে বসে। ড্যাকলিনও সেখানে গিয়ে তার পাশে বসে। একটু সময় বাদে ড্যাকলিন অ্যানাকে বলে, দেখতে পাচ্ছ দূরে ওই কেল্লাটা, এটা হলো ব্যালিকেবরি ক্যাসেল। যারা এখানে বেড়াতে আসে তারা অবশ্যই ওই কেল্লাটাতে যায়, কারণ এই কেল্লার সঙ্গে একটা রাজা ও রানীর সুন্দর লাভ স্টোরি জড়িত আছে। ড্যাকলিন অ্যানাকে বলে, এখানে বসে বসে বোর হওয়ার থেকে ওই ক্যাসেল থেকে ঘুরে আসি চলো, টাইমটাও পাস হবে আর তোমার কেল্লাটাও ঘুরে দেখা হয়ে যাবে, মাত্র 15 মিনিট লাগে এখান থেকে যেতে। কিন্তু অ্যানা প্রথমে রাজি হয় না। সে বলে, আমি কোনোভাবেই এই পরের ট্রেনটা মিস করতে চাই না। তখন ড্যাকলিন একাই সেই ক্যাসেলে চলে যায়। এদিকে ট্রেন মাস্টারের কুকুরটা অ্যানার উপর এমন ঘেউ ঘেউ করছিল, সেটা দেখে সে ভয় পেয়ে ড্যাকলিনের পেছন পেছন চলে আসে। তারপর তারা হাঁটতে হাঁটতে একে অপরের সম্পর্কে জানতে থাকে, যে কি কি করে না করে, কে কোন প্রফেশনে আছে। তখন কথায় কথায় ড্যাকলিন অ্যানাকে জিজ্ঞাসা করে, ধরে নাও তোমার ঘরে আগুন লেগে গেছে, তুমি সবার প্রথমে কোন জিনিসটা নিজের সঙ্গে নিয়ে বেরিয়ে আসতে চাইবে? অ্যানা কিছুক্ষণ চুপ থাকে, কারণ এমন কিছু সে আগে কখনো ভেবেই দেখেনি। তাই সে বলে, তোমার সঙ্গে আমি এই গেমটা খেলবো না। এবার অ্যানা ঘুরিয়ে ড্যাকলিনকে জিজ্ঞাসা করে যে তুমি কি নিতে চাইতে। তখন ড্যাকলিনও কোনো উত্তর দেয় না এবং বলে, তোমাকে বলা যাবে না। এবং ফাইনালি তারা হাঁটতে হাঁটতে ক্যাসেলের চূড়ায় পৌঁছে যায়। ওপরের সেই দৃশ্য দেখে অ্যানার ভীষণ ভালো লাগে। যেহেতু তারা বেশ কিছুক্ষণ ধরে রাস্তায় গল্প করতে করতে ক্যাসেলে চড়ছিল, তাই অনেকটা সময় কিভাবে পার হয়ে গেছে তারা নিজেরাও খেয়াল করেনি। এবং নিজেদের খেয়ালে যখন তারা ক্যাসেলের চূড়ায় গল্প করছিল তখন তারা ট্রেনের শব্দ শুনতে পায়। তখন এরা দৌড়ে সেখান থেকে নিচে নামতে থাকে আর তার পিছনে ড্যাকলিনও আসতে থাকে। কিছুক্ষণ পর
পর হঠাৎ সেখানে বৃষ্টি নামে এবং রাস্তাটা বেশ পিছল হয়ে যায়। অ্যানা ওই পিছল রাস্তায় দৌড়ে আসতে গিয়ে পা পিছলে পড়ে যায় এবং ড্যাকলিন তাকে হাত বাড়িয়ে তুলতে গেলে অ্যানা তার হাতটি ছিটকে সরিয়ে দেয়। যতক্ষণে তারা রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছায় ততক্ষণে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যায়। সাধারণভাবেই তার জার্নির শুরু থেকেই যা কিছু ঘটে চলেছে তারপর আবারও এই ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য সে কাঁদতে শুরু করে। এটা দেখে স্টেশন মাস্টার বলে, আশেপাশে তো কোনো থাকার জায়গা তেমন নেই, তাই তোমরা আজ রাতটা আমার বাড়িতেই থাকতে পারো। অ্যানা ও ড্যাকলিন দুজনেই আশ্রয় নিতে স্টেশন মাস্টারের বাড়িতে আসে। তবে স্টেশন মাস্টারের স্ত্রী জানান তিনি কোনো আনম্যারিড কাপলকে বাড়িতে আশ্রয় দেন না, শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফদেরই অনুমতি দেন। এই শর্ত শুনে ড্যাকলিন ও অ্যানা নিজেদেরকে হাজব্যান্ড ও ওয়াইফ হিসাবে পরিচয় দেয়, কারণ তাদের আজ রাতটা সেখানে কোনো রকমভাবে কাটাতেই হবে এবং যেহেতু তারা কাপল হিসাবে সেই বাড়িতে আশ্রয় নিয়েছে তাই তাদের একই রুমের মধ্যে থাকতে দেওয়া হয়েছে। এবার স্বাভাবিকভাবেই তারা দুজনেই তো অকওয়ার্ড একই বেডে শোয়ার জন্য, তাই তারা দুজন বুদ্ধি করে একটা টস করে। সেই টসে যে জিতবে সে বিছানায় শোবে আর অপরজন অন্য কোথাও শোবে। এরপর তারা দুজনে গার্ডেন থেকে কিছু সবজি আনতে যায় রান্না করার জন্য। সেখানে যখন ড্যাকলিন অ্যানাকে একটু মজা করে বলে যে সে একটু বোকা গোছের মেয়ে, তখন অ্যানা একটু অভিমানের সঙ্গে তার জীবনের সংগ্রাম সম্পর্কে ড্যাকলিনকে বলে যে সে আর তার পরিবার কত কষ্ট করে বাচ্চাবেলা থেকে আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এটা শুনে ড্যাকলিনের ভীষণ খারাপ লাগে এবং সত্যি সত্যি সে অ্যানার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং অ্যানাও তাতে খুশি হয়। এরপর আমরা লক্ষ্য করি তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে শুরু করেছে। তারা দুজনেই একসাথে রান্না করে এবং ডিনার টেবিলটা অ্যানা সাজায়। ড্যাকলিন বলে, আচ্ছা তাহলে তুমি এই রকমভাবেই ডেকোরেশনের কাজ করো। তারপর সে টেবিলের খুব প্রশংসা করতে থাকে। রাতের ডিনারে স্টেশন মাস্টার তার এক প্রতিবেশীকে সেই ডিনারে নিমন্ত্রণ করে। তারা সবাই মিলে ড্যাকলিনের রান্নার খুব প্রশংসা করে। এরপর স্টেশন মাস্টার এবং তার বন্ধু তাদের স্ত্রীদেরকে কিস করে এবং এদের দুজনকেও কিস করার জন্য অনুরোধ করে, কিন্তু প্রথমে তারা দ্বিধায় পড়ে যায়। তবে স্টেশন মাস্টার চাপ দিয়ে তাদের কিস করানোর চেষ্টা করলে তারা একে অপরকে কিস করে। রাতে ঘুমাতে যাওয়ার সময় তারা তো আগেই টস করেছিল যে কে বিছানায় শোবে আর কে বাইরে শোবে, কিন্তু যেহেতু তাদের বন্ডিংটা একটু ভালো হয়ে গেছে তাই তারা একই সঙ্গে অ্যাডজাস্ট করে নেয়। সেই মুহূর্তে তাদের একে অপরের প্রতি একটু ফিলিংস তৈরি হচ্ছিল, যা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে তারা নিজেদেরকে সামলে সেই রাতটা কাটিয়ে দেয়। পরদিন সকালে অ্যানা দেখে ড্যাকলিন তার গায়ের ওপর হাত রেখেই ঘুমিয়ে আছে। অ্যানার ভালো লাগছিল তাই সে আর ড্যাকলিনকে জাগায়নি। পরে ড্যাকলিন নিজেই জেগে উঠে ফ্রেশ হতে চলে যায়। ড্যাকলিন অ্যানার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনার সময় দেখে অ্যানা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। এটা দেখে ড্যাকলিনের একটু খারাপ লাগে, কারণ ড্যাকলিনের মনে অলরেডি অ্যানার প্রতি একটু ফিলিংস জন্ম নিয়েছিল। তারপর কথায় কথায় তারা স্টেশন মাস্টারের কাছে জানতে পারে যে আজকে রবিবার হওয়ার কারণে এই এলাকায় কোনো ট্রেন চলে না। এ কথা শুনে তারা রীতিমতো হতাশ হয়ে পড়ে। এটা জানতে পারার পর স্বাভাবিকভাবেই তারা বাস স্টেশনের দিকে হাঁটতে শুরু করে। রাস্তায় যেতে যেতে হঠাৎ স্নোফলের কারণে তারা দ্রুত দৌড়ে একটি চার্চের মধ্যে আশ্রয় নেয়। সেখানে ঢুকেই তারা দেখতে পায় একটি বিবাহ অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানের লোকজনরা হাসি মুখে এদেরকে সেখানে যোগ দেওয়ার জন্য বলে। বিয়ের অনুষ্ঠানে যখন কনে তার স্বামীর উদ্দেশ্যে তাদের সম্পর্কের অনুভূতি শেয়ার করছিল তখন ড্যাকলিন সেখান থেকে উঠে একটি ফাঁকা স্থানে গিয়ে বসে। অ্যানা সেটি লক্ষ্য করে তার পিছনে এসে জিজ্ঞাসা করে, তুমি ওখান থেকে চলে এলে কেন? কিন্তু ড্যাকলিন সরাসরি কোনো উত্তর দিতে চায় না। সে অ্যানাকে অবুঝ ভেবে কিছুটা উল্টো কথা বলে এবং সেখান থেকে চলে যেতে বলে। এখানেই বোঝা যায় ড্যাকলিন তার এক্স ওয়াইফের কথা ভেবেই মন খারাপ করে চলে এসেছিল। কিন্তু বিয়ের রাতেই ঘটে যায় একটি মজার ঘটনা। সবাই যখন ডান্স করছিল তখন অ্যানার পা থেকে জুতো খুলে ব্রাইডের কপালে গিয়ে লাগে। এটার পর অ্যানা যখন মেয়েটিকে সরি বলতে যায় তখন আবারও ভুল করে সে লাল ওয়াইন ফেলে দেয় তার সেই হোয়াইট ওয়েডিং ড্রেসে। এরপর আর কোনো কথা না বলেই তারা সেই বিয়ে বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে আসে। এত কিছুর পর অ্যানা নিজের অনুভূতিকে আর ধরে রাখতে পারে না। সে এক নদীর পাড়ে বসে ড্রিঙ্ক করে এবং কাঁদতে থাকে। কিছুটা নেশার ঘোরে ড্যাকলিনকে একটা কমপ্লিমেন্ট দেয়। সে বলে, তোমাকে দেখে আমার মনে হয় তুমি খুব সুন্দর সুইট একটা লায়ন। এটা বলার পর অ্যানা ড্যাকলিনের কাছে আসতে থাকে, কিন্তু সঙ্গে সঙ্গেই অ্যানা ড্যাকলিনের গায়ে বমি করে দেয়। পরদিন সকালে বাস স্টেশনের চেয়ারে ড্যাকলিনের কোলে মাথা রেখে অ্যানা ও ড্যাকলিন দুজনেই ঘুমিয়ে থাকে। প্রথমে অ্যানার ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় যে ড্যাকলিন তখনও ঘুমাচ্ছে। অ্যানা বেশ কিছুক্ষণ ড্যাকলিনের দিকে তাকিয়ে থাকে। এখানেই বোঝা যাচ্ছিল যে অ্যানার মনে ড্যাকলিনের প্রতি কিছু অনুভূতি জন্ম নিচ্ছে। এরপর অ্যানা উঠে পাশেরই কফি শপ থেকে তাদের দুজনের জন্য কফি আনতে যায়। এদিকে হঠাৎ ড্যাকলিনের ঘুম ভেঙে অ্যানাকে না দেখতে পেয়ে সে ভীষণ আপসেট হয়ে যায়। কিছুক্ষণ পর অ্যানা যখন কফি শপ থেকে বেরোয় তখন ড্যাকলিনকে সে ভীষণ আপসেট দেখে এবং সে বুঝতে পারে যে অ্যানাকে না দেখতে পেয়ে ড্যাকলিন তাকে কতটা মিস করছে। এমন অনুভূতি সে হয়তো জেরেমির কাছ থেকে কোনোদিনই পায়নি। এবার অ্যানা যখন তার কাছে আসে স্বাভাবিকভাবেই ড্যাকলিন বেশ খুশি হয়। তারপর তারা দুজনেই বাসে করে ডাবলিনের উদ্দেশ্যে রওনা দেয়।
ডাবলিনে পৌঁছে যাওয়ার পর রাস্তায় হাঁটতে হাঁটতে এক ঝিলের পাশে তারা দাঁড়িয়ে যায়। অ্যানা ড্যাকলিনকে বলে, কই আমি তো এখানে কোনো ধোঁকেবাজ বা কোনো চোর ডাকাত দেখতে পাচ্ছি না। তখন ড্যাকলিন বলে, চোখ কান খোলা রাখো, হয়তো তুমিও দেখতে পেতে পারো। তখন অ্যানা বুঝতে পারে যে হয়তো তার এক্স ওয়াইফ এই শহরেই থাকে, তাই ড্যাকলিন এই শহরকে এতটা অপছন্দ করে। অ্যানা জিজ্ঞাসা করে, তোমার রেস্টুরেন্টে সেই ফটো ফ্রেমে তোমার সাথে যে আরো দুজনকে দেখেছিলাম তারা কারা? ড্যাকলিন বলে, মেয়েটি হলো আমার এক্স ওয়াইফ এবং ছেলেটি আমার বেস্ট ফ্রেন্ড, এবং আমরা তিনজনেই একটা কফি শপ চালাতাম। আমি ভেবেছিলাম আমার আর আমার ওয়াইফ কাইলির মধ্যে একটা মজবুত সম্পর্ক রয়েছে, কিন্তু আমি ভুল ছিলাম। সে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গেই ডাবলিনে পালিয়ে আসে। তারপর ড্যাকলিন অ্যানাকে বলে, তুমি আমায় জিজ্ঞাসা করছিলে না যে যদি কোথাও আগুন লেগে যায় আমি কি নিতে চাইবো? আমি আমার মায়ের বিয়ের আংটিটা নিতে চাইতাম, যেটা এখন আমার এক্স ওয়াইফের কাছে আছে। তখন অ্যানা বলে, তোমার ওয়াইফ তো এই শহরেই আছে, তাহলে তুমি কেন তার কাছ থেকে তোমার আংটিটা নিয়ে নিচ্ছ না? ড্যাকলিন তখন বলে, দেখি কি করি, আমার তো তার সঙ্গে দেখা করারই ইচ্ছা নেই। ইতিমধ্যেই দুজনের কথার ইঙ্গিতে বোঝা যাচ্ছিল যে তাদের একে অপরের প্রতি এক অন্য রকম অনুভূতি জন্ম নিয়েছে। তবে তারা আর বেশি কথা না বাড়িয়ে ড্যাকলিন অ্যানাকে তার হোটেল পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এরপর অ্যানা ড্যাকলিনের গাড়ি ভাড়ার টাকাটা দিতে চায়, কিন্তু ড্যাকলিন সেটা নিতে রাজি হয় না। সে অ্যানাকে তার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে চলে আসতে চায়, কিন্তু অ্যানা যেন কোনোভাবেই তাকে চলে যেতে দিতে রাজি নয়। ড্যাকলিন কিছুটা এগিয়ে থেমে যায় এবং পিছনে ঘুরে অ্যানাকে ডাকে। সে যেন কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সেই মুহূর্তেই তার বয়ফ্রেন্ড চলে আসে এবং ড্যাকলিনের সামনেই অ্যানাকে জড়িয়ে ধরে। জেরেমি অ্যানাকে জিজ্ঞাসা করে যে এই ভদ্রলোককে? তখন অ্যানা বলে, ডিঙ্গল থেকে ডাবলিন পর্যন্ত এই ভদ্রলোকই আমাকে পৌঁছে দিয়ে গেছেন। তখন জেরেমি বলে, এনার সঠিক পারিশ্রমিক তুমি দিয়ে দিয়েছো তো? অ্যানা চুপ থাকে, কিন্তু ড্যাকলিন বলে, হ্যাঁ, আমার পারিশ্রমিক আমাকে দিয়ে দিয়েছে। এরপর হঠাৎ যখন জেরেমি সবার সামনে অ্যানাকে নিজেই প্রপোজ করে, অ্যানা তো এতদিন এটারই অপেক্ষা করছিল, কিন্তু সে কোনো উত্তর দেওয়ার আগেই ড্যাকলিনের দিকে তাকায়। কিন্তু ততক্ষণে ড্যাকলিন সেখান থেকে চলে যায় এবং অ্যানা জেরেমির প্রপোজালে রাজি হয়ে যায়। কিন্তু কোথাও যেন অ্যানার মনটা পড়েছিল এখনো ড্যাকলিনেরই ওপর। পরবর্তী সময় আমরা দেখি ড্যাকলিন তার গার্লফ্রেন্ডকে একটি রেস্টুরেন্টে দেখা করতে ডাকে এবং তার মায়ের আংটিটা তার কাছ থেকে চেয়ে নেয় এবং ফিরে যায় তার সেই পুরনো রেস্টুরেন্টে কাজের জন্য। এদিকে প্রপোজালের পর অ্যানা ও জেরেমি বস্টন শহরে ফিরে আসে এবং তাদের নতুন ফ্ল্যাট কেনার কারণে সেখানে একটা পার্টি দেয়। তাদের বন্ধু বান্ধবদেরকেও সেই পার্টিতে আমন্ত্রণ জানায় এবং সেখানেই চেয়ারম্যানের কাছ থেকে অ্যানা জানতে পারে যে ফ্ল্যাট কেনার জন্য কোনো আনম্যারিড কাপালকে ফ্ল্যাট বিক্রি করা হচ্ছিল না। সেই কারণেই জেরেমি তাকে প্রপোজ করেছিল এবং ভিডিও ক্লিপ দেখিয়ে ফ্ল্যাটটি কিনে ফেলে। এই সময় অ্যানা পরিষ্কারভাবে বুঝতে পেরে যায় যে জেরেমি তাকে সত্যি একদমই ভালোবাসে না, বরং সে নিজের সুবিধার্থে তাকে ব্যবহার করেছে। তখন অ্যানার মনে পড়ে যায় ড্যাকলিনের সেই কথাটি, যখন সব কিছু হারিয়ে যায় তখন তুমি শেষ মিনিটে কি নিতে চাইবে? অবশ্যই নিজের প্রিয় জিনিসটা। অ্যানা লক্ষ্য করে ফায়ার অ্যালার্ম বাজা মাত্রই জেরেমি তার ফ্ল্যাটের সমস্ত দামি যন্ত্রপাতি, ফোন, ল্যাপটপ বাঁচাতে ব্যস্ত। এটা দেখে অ্যানা পরিষ্কার বুঝতে পেরে যায় যে ভালোবাসা তো দূরের কথা, জেরেমির তার প্রতি বিন্দুমাত্র অনুভূতিও নেই। পরের দৃশ্যে আমরা দেখি ড্যাকলিন তার রেস্টুরেন্টে কাজে ব্যস্ত। ইতিমধ্যে অ্যানা বস্টন থেকে এসে সেখানে হাজির হয় এবং সে ড্যাকলিনকে জানায় তার আর জেরেমির মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। ড্যাকলিন বলে, তার জন্য আমি দুঃখিত। কিন্তু ঠিক সেই সময় অ্যানা তার মনের কথা জানিয়ে রেস্টুরেন্টের সবার সামনে ড্যাকলিনকে বিয়ের প্রস্তাব দেয়। সেই লিপিয়ারের দিন 29শে ফেব্রুয়ারি। কিন্তু ড্যাকলিন কোনো উত্তর না দিয়ে হেঁটে রেস্টুরেন্টের মধ্যে চলে যায়। এরপর সবার সামনে রিজেক্ট হয়ে কিছুটা লজ্জিত ও অপমানিত বোধ করে অ্যানা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে এবং সমুদ্রের ধারে আসে সুইসাইড করার জন্য। তখন পেছন থেকে ড্যাকলিন তাকে ডাকে এবং জিজ্ঞাসা করে, তুমি কি করছো, কোথায় যাচ্ছ? অ্যানা তখন বলে, তুমি তো আমায় না করে দিলে, তাই আমার কাছে আর কোনো পথ নেই। ড্যাকলিন বলে, আমি তো তোমাকে কোনো উত্তরই দিইনি। তখন অ্যানা বলে, তুমি তো রেস্টুরেন্টের মধ্যে চলে গেলে, এটা এক প্রকার নাই হয়। ড্যাকলিন তখন বলে, আমি তো একটা জিনিস আনতে গিয়েছিলাম। অ্যানা বলে, তোমার মনে হয় এটা সঠিক সময় কোনো জিনিস আনতে যাওয়ার জন্য? ড্যাকলিন বলে, হ্যাঁ, আমি আমার মায়ের সেই বিয়ের আংটিটা আনতে গিয়েছিলাম যাতে তোমায় প্রপোজ করতে পারি। এরপর ড্যাকলিন বলে, আমি তোমার প্রপোজাল ফিরিয়ে দিচ্ছি অ্যানা, এবং আমি নিজে তোমাকে প্রপোজ করছি। তুমি কি আমাকে বিয়ে করতে প্রস্তুত? অ্যানা ফ্রম বস্টন। এবং ফাইনালি ভীষণ ইমোশনাল হয়ে অ্যানা উত্তর দেয়, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে রাজি। এবং এখানে এই সুন্দর লাভ স্টোরিটার সমাপ্তি ঘটে। আই হোপ কি এই স্টোরিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং মন্তব্যে জানান যে পরবর্তীতে কেমন ধরনের স্টোরি আপনারা দেখতে চাইছেন। আর যদি আমার ভয়েস এবং স্টোরিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করলে আপনি তা মিস না করেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।